হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক ঠুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 5 নম্বর সেটের যে স্কুলটা আছে সেই স্কুলের অর্থাৎ বীরভূম জেলা স্কুল অ্যান্ড আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত ম্যাথের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। এবং তার সঙ্গে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আগের ভিডিও কিন্তু আমরা 4 নম্বর সেটের স্কুলের ম্যাথগুলো কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তো প্লেলিস্ট থেকে তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারো। আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে 5 নম্বর সেটের স্কুল। এক দাগের কোশ্চেন দেখো, একাই বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে একটা ভগ্নাংশ দেওয়া আছে দুটো বা মূল সংখ্যা দেওয়া আছে যে 1/3 ও 1/2 এর মধ্যে একটি মূল সংখ্যা লেখো। যে কোনো দুটি মূল সংখ্যার মধ্যে বা যে কোনো দুটি ভগ্নাংশের মধ্যে যদি একটি মূল সংখ্যা যদি বের করতে বলে বা যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা বের করতে বললে তাহলে কীভাবে বের করবো? দেখো, একটা যদি বের করতে বলে, মাথায় রাখবে, যদি একটা মূল সংখ্যা বের করতে বলে তাহলে যে দুটো সংখ্যার মধ্যে বা যে দুটো ভগ্নাংশের মধ্যে বের করতে বলবে সেই দুটার যোগফল বাই 2, অর্থাৎ সেই দুটাকে যোগফল করে 2 দিয়ে ভাগ করলে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে তার মধ্যে একটি মূল সংখ্যা। ঠিক আছে, তাহলে কী লিখতে পারি? তাহলে একটি মূল সংখ্যা কী হবে? যে 1/3 প্লাস 1/2/2 তাহলে সমান, তাহলে উপরেরটা আমরা কী করছি? ভগ্নাংশের যোগ করছি। ভগ্নাংশের যোগ অর্থাৎ 1/3 প্লাস 1/2 সমান সমান কী পাবো? নিচের হরগুলি লসাগু করতে হয়। তো 3 ও 2 লসাগু করতে পারছি 6। এবার কী করতে হয়? যে এই 3 দিয়ে 6কে ভাগ করতে হয়। 6 দিয়ে 6কে 3 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? 2। আর 2-এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো? 2 পাবো। প্লাস একই রকমভাবে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, আর 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 পেলাম। তাহলে কী পেলাম? 2 + 3/6, আর বাই 2 আছে থাকলো। তাহলে ইজিক্যাল টু 2 + 3/6 সমান কী পাচ্ছি? 5/6/2। আবার দেখো 5/6 ইন্টু যখন গুণ করে দিলাম তখন এই 2/1টা কী হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো? 5/12। তাহলে আমার এই দুটা মূল সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা সেটা হচ্ছে 5/12। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে দুটি মূল সংখ্যার মধ্যে মূল সংখ্যা আছে। অ্যান্সার হবে অপশান ডি, অসংখ্য। দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটা তোমার দেশলাইয়ের কাঠি দেওয়া আছে, যে প্রথম ঘরটায় দেশলাইয়ের কাঠি দেওয়া আছে 4টা, তারপরে দেওয়া আছে কত? 7টা, তারপরে দেওয়া আছে 10টা। তার মানে কীরকমভাবে বাড়ছে সেটা বের করতে বলেছে। তো এখানে হচ্ছে অ্যান্সার হবে অপশান সি, 3n+1। কীভাবে? দেখো, যদি আমরা এনের জায়গায় 1 বসাই, যেখানে এন বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি এনের মান যদি 1 বসাই তাহলে কী পাবো? 3 + কি 1 = 4। তাহলে এই যে প্রথমে কটা আছে? 4টা আছে। তারপরে আবার কী করতে বলছে? এনের জায়গায় 2 বসাই, তাহলে 3 × 2 + 1 মানে কি 6 + 1, আর এটা যোগ করলে কত পাচ্ছি? 7। এখানে কত আছে? 7 আছে। তো একই রকমভাবে আমরা তাহলে 3 বসালে কী পাবো? 10। তাহলে এখানে 10টা আছে। তারপরে 4 বসালে 16 + 1 17টা থাকবে। তারপরে এরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটা যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 3n+1। নেক্সট বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এক্সকে সমান কি লিখতে পারো আমরা? এক্স সমান x × 1, আর x × 1 মানে এবির ফর্মুলা, আর এবির ফর্মুলা হচ্ছে কি? এবির জায়গায় আমরা x × 1 এর জায়গায় লিখতে পারবো x + 1/2 তার স্কোয়ার মাইনাস x - 1/2 তার স্কোয়ার। এটা গেল এক্সকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ। নেক্সট কোশ্চেন বলেছে যে a কিউ প্লাস b কিউ এর সঙ্গে কোন প্রদত্ত সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? তো প্রথমে দেখো আমরা যে a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা কি লিখতে পারো? a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। আর a কিউব প্লাস বি এর সঙ্গে কী যোগ করছি আমরা? 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a কিউব প্লাস বি এর সঙ্গে যদি 3ab ইন্টু a প্লাস বি যোগ করলে আমরা এটা কী পেয়ে যাবো? পূর্ণঘন সংখ্যা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হয়েছে কী বলতো? অপশান ডি, 3ab ইন্টু a প্লাস বি। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি পরস্পর পূরক কোণের মান 180 হলে নিচের কোণটি ঠিক হবে। তো পূরক কোণটা কি? পূরক কোণটা হচ্ছে যে কোনো দুটি কোণের সমষ্টি যদি 90° হয় তাহলে সেই কোণটাকে আমরা কী বলবো? পরস্পর পূরক কোণ বলবো। তো এখানে তোমার অ্যান্সার কী হবে? অপশান এ অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 90°। কারণ দুটা কোণের সমষ্টি 90°, আর 90° যখন সমষ্টি 90° হলে সেটা পূরক কোণ হয়ে যায়। তারপরে নেক্সট যে পাশের চিত্রে এক্সডি এর মান নির্ণয় করতে বলেছে। এই চিত্র দেওয়া আছে, চিত্র থেকে এক্সডির মান বের করতে বলেছে। তার আগে বলে দিই যে পুরো কোণটা এ ও বি, অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে কত? 180°।
তাহলে 180 ডিগ্রি, তাহলে কি এখানে এক্স প্লাস 45 প্লাস 2x সমান কী লিখতে পারবো 180, কারণ আমরা এক সরল কোণ সমান কী জানি 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 2x মানে 3x, আর 180 আর প্লাস 45 এখানে আসলে কী যায় -45। তাহলে 3x ডিগ্রি ইজিক্যাল টু 180 থেকে 45 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 135। তাহলে অতএব x সমান পাচ্ছি কত 135/3। তাহলে 3 45-এ 135, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 45 পেয়ে গেলাম। এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 8 নম্বর, ওই যে 135 কোণের সম্পূরক কোণের মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাকে জানতে হবে যে সম্পূরক কোণটা কি। সম্পূরক কোণটা হচ্ছে যে যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো সম্পূরক কোণ বলবো। তো এই 180-র মধ্যে একটা কোণ দেওয়া হচ্ছে 135 ডিগ্রি, তাহলে অপর কোণটা কী হবে 180 থেকে 135 বাদ দিতে হবে, গিয়ে পাচ্ছি কত 55। তাহলে 135 কোণের সম্পূরক কোণের মান হয়ে যাবে তোমার কী বলো তো 55 ডিগ্রি। এইগুলো আমাদের এক দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো। এবার আসছি আমরা 2 দাগের কোশ্চেন নিয়ে। 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 2 দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা কিন্তু সবটাই করব। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। যে এরকম টাইপের কোশ্চেন থাকলে বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে কীভাবে মানটা বের করবে সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও। একবার শিখে নিলে অন্য অঙ্ক দিলেও কিন্তু তোমরা সেই অঙ্কটা ভালো করে করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের বলবো ভালো করে এটা শিখে নাও। তো অঙ্ক দেওয়া আছে 8/121 গুণিত 35/169 গুণিত 55/36 গুণিত 78/49। এই অঙ্কটা দেওয়া আছে। এখান থেকে আমরা বিনিময় সংযোগ নিয়ম কীভাবে ইউজ করবো, যে প্রথমে যে মাঝখানে অর্থাৎ মিডিলের যে টার্ম দুটো আছে ওই দুটো টার্মকে আমরা সেকেন্ড ব্র্যাকেট আকারে লিখলাম, বাকি যা সেভাবে লিখেছি 8/121 গুণিত 35/169 গুণিত 55/36 গুণিত 78/49 জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে ঘিরলাম। এবার কি করছি তৃতীয় 3 নম্বর লাইনে যে এই যে টার্মটা এই টার্মটাকে আমরা জাস্ট এক্সচেঞ্জ করলাম, যে এটার জায়গায় এটা লিখবো আর এটার জায়গায় লিখবো এখানে লিখবো, অর্থাৎ যে 8/121 গুণিত 55/36 গুণিত 35/169 গুণিত 78/49 যা আছে তাই লিখে দিলাম, জাস্ট সংখ্যাটা উল্টে লিখলাম। এবার কি করছি যে বিনিময় এবং সংযোগ নিয়ম রুলসটা ইউজ করছি, যে এই 55/36-এর সঙ্গে এই দুটার গুণ আর এই দুটার সঙ্গে এই দুটার গুণ। ওকে, তাহলে কী পাচ্ছি 8/121 গুণিত 55/36, আর এদিকে পাচ্ছি গুণিত 35/169 গুণিত 78/49। এখানে কাটাকাটি করে পাচ্ছি তোমার 10/99, এই জায়গাটায় কাটাকাটি করে পাচ্ছি আমরা 10/99, আর এই জায়গাটায় কাটাকাটি করে পাচ্ছি কত 30/91। ঠিক আছে, কারণ দেখো 11 দিয়ে কাটলে 11 11 121, 5 11 55, আর এখানে 4 দেখেছি 4 দিয়ে 8, 4 9 36, 13 দিয়ে কাটলে 13 169, 13 78, 5 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 7 49। তো গুণ করে পাচ্ছি আমরা কত এখানে 10/99 গুণিত 30/91। তাহলে উপরে আমরা গুণ করলে কী পাচ্ছি, উপরে গুণ করলে পাচ্ছি 300, আর নিচে গুণ করে পাচ্ছি 9009। কাটাকাটি করে পাবো 100/3003। এই গেল আমাদের এটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 2 নম্বর যে ভাজ্য সমান সমান দেওয়া আছে, ভাজক দেওয়া আছে। ভাজ্য সমান দেওয়া আছে 5x³ - 6x² - 2x + 45, ভাজক দেওয়া আছে x² - 3x + 5 হলে আমাকে ভাগফল নির্ণয় করতে বলেছে। তার মানে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হবে। তো ভাজ্য এবং ভাজক যা দেওয়া আছে সেটাকে লিখলাম, লিখে কী করছি যে x² - 3x + 5 অর্থাৎ ভাজককে দিয়ে ভাজ্য এটাকে ভাগ করতে হবে। তো কীভাবে ভাগ করবো দেখো, ভাগ করার নিয়মটা ভালো করে শিখে নাও। যে প্রথমে আমাকে দেখতে হবে যে ভাজ্যর ফার্স্ট টার্মটা কী আছে, ভাজ্যর ফার্স্ট টার্ম এবং ভাজকের ফার্স্ট টার্মও দেখতে হবে। তো ভাজ্যর ফার্স্ট টার্ম দেওয়া আছে তোমার 5x³, যে ভাজ্যের ফার্স্ট টার্মটা দেওয়া হচ্ছে 5x³ এবং ভাজকের ফার্স্ট টার্ম দেওয়া হচ্ছে x²। তাহলে এই x² সঙ্গে কত গুণ করলে আমরা এই 5x³ পাবো। তো এটার সঙ্গে x² সঙ্গে যদি আমরা 5x গুণ করি, 5x গুণ করলে কী পাবো 5x³ পাবো। তাহলে আমরা এখানে কী দিব 5x বসাবো। ঠিক আছে, অ্যান্সারে বসাবো প্রথমে 5x। তাহলে 5x বসালে তাহলে দেখো এবার 5x দিয়ে আমরা কিন্তু এই পুরো টার্মটা গুণ করে এই জায়গাটায় বসাবো। তো 5x-এর সঙ্গে x² গুণ করলে কী পাচ্ছি 5x³, তার প্লাস মাইনাসে মাইনাস 3 × 5 = 15, এক্সের সঙ্গে x গুণ করলে x², আর প্লাস প্লাসে প্লাস 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, আর x এর সাথে 25x। তাহলে 5x দিয়ে এটি গুণ করে আমরা কী পাচ্ছি 5x³ - 15x² + 25x।
দাগ টানবো, গিয়ে সাইনগুলো চেঞ্জ করব। প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, প্লাস ছিল মাইনাস করলাম, গিয়ে এখানে কী হচ্ছে, এটা কেটে যাচ্ছে, কারণ একই টাইম হচ্ছে -5x প্লাস 5x মানে কেটে যায়। এখানে কী হচ্ছে -6x² আর প্লাস 15x², এই মাইনাসটা কিন্তু ধরবো না, ঠিক আছে, চেঞ্জ করছি যেটা সেটা ধরবো। এখানে প্লাস 15x², এখানে -6x², তো -6x² প্লাস 15x², দুই রকম চিহ্ন আছে, তাহলে কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ বলতে বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। তো এখানে বড় সংখ্যা হচ্ছে 15, তো 15 থেকে 6 বাদ দিলে কী পাবো, 15 থেকে 6 বাদ দিলে 9, তাই 9x²। এবার চিহ্ন কী হবে, প্লাস হবে, কেন প্লাস থেকে বাদ দিছি, তো 9x²। এখানে একই পাচ্ছি -25x -2x, দুটো কী আছে, একই রকম সাইন আছে, একই রকম চিহ্ন আছে। যদি একই রকম চিহ্ন তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 25 এবং 2 যোগ করলে কত, 27, আর চিহ্ন কী হবে, মাইনাসই থাকবে। 27x প্লাস 45 বসে গেল। এবার দেখো এখানে আবার কী চলে আসলো, 9x² চলে আসলো। তাহলে এবার এই x² সঙ্গে এই x² সঙ্গে কত গুণ করলে 9x² পাবো, তো যদি আমরা 9 গুণ করি x² সঙ্গে, তো 9x² পেয়ে যাবো। তাহলে কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। তো এবার এটা 9 দিয়ে আবার এই পুরো টার্মটা গুণ, যে পুরো টার্মটা গুণ করলে কী পাবো, 9x² -27x প্লাস 5। দেখো প্রত্যেকটা সেম সাইন চলে আসলো, আর সাইন চেঞ্জ করলে দুটো আলাদা হয়ে যাবে, কেটে কী হয়েছে 0। তাহলে অতএব নির্ণয় ভাগফল হয়ে যাবে তোমার কী বলো তো, 5x + 9, এইগুলো আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো। ধারাবাহিক গুণফল নির্ণয় করো। কী দেওয়া আছে, যে ax + by, ax - by, a⁴ x⁴ প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴। তো অঙ্কটা টুকলাম ধারাবাহিক গুণফল আকারে। এবার দেখো প্রথমে এই দুটো টার্ম নিয়ে গুণ করি। ধারাবাহিক মানে কি, পরপর গুণ করতে বলেছে। তো ax + by ইন্টু ax - by, এই টার্মটা দেখো আমাদের এই ফর্মুলার দিকে লক্ষ্য করো, যে a² - b², ফর্মুলা হচ্ছে a + b ইন্টু a - b। তো এখানে দেখো তো ax + a + b ইন্টু a - b মতো আছে, কারণ ax এর জায়গায় x, b এর জায়গায় b হয়ে আছে। তাহলে ax + by ইন্টু ax - by ফর্মুলা মানে কি লিখতে পারবো, a² - b² এর মতো। তাহলে a² b² মানে হচ্ছে ax তার স্কোয়ার মাইনাস by তার স্কোয়ার, আর এই টার্মটা আমরা বসিয়ে দিলাম। এবার এটাকে আবার কি লিখতে পারবো, ax² মানে হচ্ছে a² x² মাইনাস b² y² ইন্টু এই টার্মটা থাকলো। আবার দেখো এই টার্মটা কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, এটা আবার একটা ফর্মুলা হচ্ছে কীরকম, যে a - b, যে a³ - b³ ফর্মুলা হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এখানে দেখো যে a - b, এখানে a মানে হচ্ছে a² x², b মানে হচ্ছে b² y², ঠিক আছে। তাহলে a - b ইন্টু a² মানে দেখো a⁴ ইন্টু x⁴ আমরা লিখতে পারবো a² x² তার স্কোয়ার। তাহলে এটা আমরা কী বলছি, a² প্লাস ab প্লাস b²। তাহলে ফর্মুলা হয়ে যাবে কি a³ - b³। তাহলে a³ মানে কি a² x² তার কিউব মাইনাস b² y² তার কিউব। তাহলে এখানে করলে কী পাবো, a⁴ x⁴ মাইনাস b⁴ y⁴ এই গেল আমাদের এটা গুণফলের অ্যান্সার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। কীভাবে করবো দেখো, প্রথমে যে 99 ইন্টু 99 ইন্টু 99, এটিকে আমরা কি করতে পারবো, এই 99 ইন্টু 99 ইন্টু 99কে আমরা প্রথমে আমরা সাজাতে পারবো। কীরকমভাবে সাজাচ্ছি দেখো, যে 99 পরিবর্তে লিখতে পারো 100 - 1, এখানেও 100 - 1, এখানেও 100 - 1, আর সবটাই কী আছে, গুণ আকারে আছে। তার মানে 100 - 1 তার কিউব, কারণ তিনটা আছে, একটা দুটো তিনটা, তাহলে 100 - 1 তার কিউব। এবার দেখো এটা কিন্তু আমাদের ফর্মুলা পড়ে আছে কি, a - b তার হোল কিউবের মতো। তাহলে a - b তার হোল কিউবের ফর্মুলা কি, যে a³ - 3a² b প্লাস 3ab² - b³। এখানে a এর জায়গায় 100, b এর জায়গায় 1, তাহলে a³ মানে 100³ মাইনাস 3 ইন্টু a² মানে এখানে 100² ইন্টু b মানে 1 প্লাস 3ab², a 3 মানে এই b 3a মানে 100, b মানে b² মানে কি 1² মাইনাস b³ মানে কি 1 এর কিউব। তাহলে 100³ মানে পাবো আমরা কি বলতো 1 এবং তার সঙ্গে 6টা শূন্য, মাইনাস 100² করলে কী পাচ্ছি 10,000, আর 10,000কে 3 দিয়ে গুণ করলে 30,000, প্লাস 3কে 100 দিয়ে গুণ করলে 300 মাইনাস 1, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা অ্যান্সার, ঠিক আছে, যে 9,67,299, 9,67,299। এই গেলো আমাদের এটা সূত্রের সাহায্যে গুণফলের অ্যান্সার। তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত দেওয়া আছে, দুটি পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত দেওয়া আছে 5:1, কোণ দুটির মান নির্ণয় করতে বলেছে।
ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক থাকলে কী করবে, তো ধরে নেবে যে এই দুটো অঙ্কটা কোন দুটো হচ্ছে, যেহেতু অনুপাত আছে 5:1 আকারে, তাহলে লিখতে পারো, ধরে নেবো যে 5x ও x, যে কোন দুটির মান হয়ে গেল 5x ও x। এবার দেখো যে কী বলেছে, কোন দুটো পরস্পর সম্পূরক, আর সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে বা এখন লিখতে পারো কি 5x + x = 180, মানে বা 6x মানে 180, তাহলে x = 180/6, তাহলে কত পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। আর কোন দুটো মান ধরেছি আমরা কি 5x ও x, তাহলে কোন দুটি মান হয়ে যাবে 5 × x, মানে 5 × 30 = 150 এবং 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোন দুটি মান হচ্ছে, একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে 30 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য ও 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি কাগজের ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করা হয়, তাহলে ছবি কাগজের ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে বা কী পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে কাগজের দৈর্ঘ্য ছিল 15 সেমি, প্রস্থ 8 সেমি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে। তো সেক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য আমরা কী জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য পেয়েছি তোমার 15 এবং প্রস্থ পেয়েছি 8, তাহলে গুণ করলে কত হচ্ছে 120 বর্গ সেমি। তাহলে একটা কাগজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 120 সেমি। কখন পেলাম এটা, যখন আয়তক্ষেত্রের মানে কাগজের দৈর্ঘ্যটা এবং প্রস্থ দ্বিগুণ করা হয়নি, দ্বিগুণ করার আগে এটার ক্ষেত্রফল পেলাম। এবার যদি আমরা যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দ্বিগুণ করা হয়, তখন দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে, কারণ আগের দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্য ছিল 15 সেমি এবং প্রস্থ ছিল 8 সেমি। তাহলে এখন যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্যের মান কত হবে, 15 × 2 মানে 30 সেমি, এবং প্রস্থ কত হবে 8 × 2 = 16 সেমি। যদি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় যদি দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে যথাক্রমে 30 সেমি আর 16 সেমি। তখন ক্ষেত্রফল কী হবে, তখন কাগজের ক্ষেত্রফল হবে 30 × 16 = 480। তাহলে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে, ক্ষেত্রফলে পরিবর্তন হচ্ছে যে 400, আগে ক্ষেত্রফল কত ছিল 120, এখন হয়েছে কত 480, তাহলে কতটা কি বেড়েছে, তাহলে 480 থেকে 120 বাদ দিলে কত হচ্ছে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি পরিবর্তন লিখতে পারো কি 4 × 120 ডিগ্রি। তার মানে কাগজের ক্ষেত্রফলে পরিবর্তন কি হয়েছে, 4 গুণ বেড়েছে, আগে যতটা ছিল তার থেকে এখন 4 গুণ ক্ষেত্রফলটা বেড়েছে। এগুলো আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা এই টার্মটা থেকে কী লিখতে পারি, দেখো যে এই টার্ম থেকে আমরা করছি যে ভগ্নাংশের যোগ করছি। ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলো কী করতে হয়, লসাগু করতে হয়। তো এ এবং বি এর লসাগু কী হবে, লসাগু তো করা যাচ্ছে না, তো লসাগু করা না গেলে কী করতে হয়, তাদের গুণফলটা হচ্ছে লসাগু। তো এ এবং বি এর লসাগু এবি, তো এবি নিচে বসে দিলাম। আবার বি দিয়ে এ বিকে ভাগ করলে কী পাবো, এ, আর এর সঙ্গে এ গুণ করলে a²। একই রকমভাবে কী পাচ্ছি +b² = 1। তাহলে বা তোমার কী পাচ্ছি, বা a² + b² = ab, কোনাকুনি গুণ করলাম। এবার এবিটা সমানে এপার নিয়ে চলে আসলাম, তাহলে a² - ab + b² = 0। তাহলে a² - ab + b² মান পেয়ে গেলাম আমরা 0 পেয়ে গেলাম। এখন আমাকে মান বের করতে বলেছে a³ + b³ এর মান। এবার a³ + b³ এর উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা হচ্ছে কি তোমার a + b × a² - ab + b²। আর এখানে দেখো a² - ab + b² মানে আমরা জানি 0, তাহলে a + b × 0 = 0। তাহলে এটার মান হয়ে গেলো আমাদের কী বলতো 0। এগুলো আমাদের 7 কোশ্চেনের অ্যান্সার। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 20 মিটার। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 20 মিটার। জমির চারদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো প্রথমে দেখো যে পুরো জমিটার দৈর্ঘ্য কত, পুরো জমির মানে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 48 × 20 = কত পেলাম 960 বর্গমিটার। এটা কি শোনো রাস্তা সহ, অর্থাৎ পুরো জমিটার ক্ষেত্রফল পেলাম। এবার বলছে যে রাস্তার ধারে 3 মিটার চওড়া রাস্তা বাদ দিলাম, যে জমিটার 3 মিটার চওড়া রাস্তা বাদ দিয়ে আমরা বাড়ি দিচ্ছি। তাহলে রাস্তা বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে, তাহলে রাস্তা বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য হবে 48 - 3 - 3 মিটার, মানে 42 মিটার, এবং প্রস্থ হবে 20 - 3 - 3 মিটার, মানে 14 মিটার হবে। কেন -3 - 3 করলাম, কারণ দুদিকে রাস্তা আছে,
আয়তক্ষেত্রে একটা চিত্র আছে, ধরে এটা আয়তক্ষেত্রের চিত্র আঁকি, ঠিক আছে, এদিকে এটা রাস্তা, এর পুরো রাস্তা, তাহলে এটার এদিকে 3 মিটার যদি হয় তো এপারও 3 মিটার, দৈর্ঘ্য দুটো 3 মিটার, তো 3 আর 3 কি 6 বাদ দিতে হবে। একই রকমভাবে এদিকেও তোমার বাদ দিতে হবে 6, তো দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 42 মিটার এবং প্রস্থ হয়েছে কত 14 মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কখন হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে যে 42 গুণে 14 সমান 588 বর্গমিটার। তাহলে যে জায়গাটা আমরা বাড়ি করছি সেটার দৈর্ঘ্য হয়েছে কত 588 বর্গমিটার, তাহলে বাড়িটির ক্ষেত্রফল হয়ে যাবে অতএব 588 বর্গমিটার। ওকে, এবার আসছি আমরা 3 দাগের উৎপাদকের বিশ্লেষণ। 2 দাগের কমপ্লিট, আর 3 দাগের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সারটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাই প্রথমে দেখো 3 দাগে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে যে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তবে এটা টার্মটাকে আমরা কি লিখতে পারবো, দেখো যে পূর্ণ বর্গ করে সাজাচ্ছি, যেটা তোমরা ক্লাস 7-এ করেছো, ঠিক আছে। তো x⁴ এর পরিবর্তে কী লিখবো যে x² তার স্কোয়ার, তাহলে a² হয়ে গেল। তারপরে 2ab মানে তোমার a প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা কি যে a² প্লাস 2ab প্লাস b², এটার মতো করে সাজাবো, ঠিক আছে। তো এখানে তোমার দেখো যে a পেয়ে গেলাম, a মানে x², তাহলে a² প্লাস 2a, a মানে x² ইন্টু b ধরলাম y² প্লাস b² মানে y² তার স্কোয়ার আর মাইনাস x² y² করে দিলাম। কেন করলাম দেখো যে x⁴ পেয়ে গেলাম, y⁴ পেয়ে গেলাম, কিন্তু এখানে দেখো আমার দেখো 2x² y², এখানে ছিল কি একটা ছিল, একটা বেশি নিয়েছি, তাহলে কি একটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এটুকুর পরিবর্তে কী লিখতে পারবো, এটুকুর পরিবর্তে পাবো আমরা x² প্লাস y² তার স্কোয়ার আর মাইনাস xy তার স্কোয়ার। এবার a² মাইনাস b² ফর্মুলা, তাহলে a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। এগুলো আমাদের 3-এর উৎপাদকের বিশ্লেষণ। অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে আগের ক্লাসে কিন্তু এটা কোশ্চেনটা অ্যান্সার করেছি, আবার করে দিচ্ছি। দেখো দেওয়া আছে যে x⁴ মাইনাস y⁴ এর উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো প্রথমে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, x⁴ এর পরিবর্তে লিখতে পারবো x³ তার স্কোয়ার, কারণ আমরা সূচকের নিয়ম জানি কি যে x⁴m মানে হচ্ছে x⁴m ইন্টু n মানে পাওয়ার দুটোর গুণফল। তো এখানে x³ তার স্কোয়ার মানে কি x⁴ কি 6 না, কারণ 3কে 2 দিয়ে গুণ করলে 6 পাবো। তা একই রকমভাবে y³ তার স্কোয়ার। এবার দেখো a² মাইনাস b² ফর্মুলা পড়ে যাচ্ছে, এখানে a মানে হচ্ছে x³ এবং b এখানে a মানে হচ্ছে তোমার x³ আর বি মানে হচ্ছে y³ তাহলে ফর্মুলা হচ্ছে কি a প্লাস বি, এ মানে কি x³ প্লাস y³ ইন্টু a মাইনাস বি মানে x³ মাইনাস y³। তাহলে কী পেলাম x³ প্লাস y³ ইন্টু x³ মাইনাস y³। আবার x³ প্লাস y³ এর ফর্মুলা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণওয়ালা যে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y² এবং x³ মাইনাস y³ এর ফর্মুলা হচ্ছে x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। ওকে, এটাকে সাজিয়ে লিখলাম যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপরে x² মাইনাস xy প্লাস y², তারপরে x² প্লাস xy প্লাস y²। এগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার 4 দেখা দেখো, 4 দাগে কী বলেছে, 4 দাগের কোশ্চেনে লক্ষ্য করবে, বলেছে যে a³ প্লাস b³ প্লাস b³ বলছে ইজিক্যাল টু a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এর সূত্র প্রয়োগ করে, বলছে এর সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। কী দেওয়া আছে যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এবার দেখো এখানে কি করব, এখানে কি করছি যে প্রথমে আমরা এই যে a³ প্লাস b³ এর ফর্মুলা ইউজ করছি। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি a প্লাস বি তাহলে কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি তাহলে এই ফর্মুলাটা বসাচ্ছি যে a প্লাস বি তাহলে কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর বাকি এটা কী করলাম বসিয়ে দিলাম। সমান দিয়ে এবার কি করছি যে a প্লাস বি তার হোল কিউব আর প্লাস c³ এটা একসঙ্গে করলাম, কারণ এটাকে এখানে আসলাম, আর মাইনাস 3ab ইন্টু a প্লাস বি মাইনাস 3bc এই দুটো একসঙ্গে করলাম। এবার দেখো যে এই দুটো টার্মটার জন্য আবার ফর্মুলা হচ্ছে, এই দুটো টার্মের জন্য ফর্মুলা হচ্ছে কি a³ প্লাস b³, যেখানে a মানে হচ্ছে a প্লাস বি আর b মানে হচ্ছে c। তাহলে a³ প্লাস b³ ফর্মুলা হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি মানে a প্লাস বিটা a প্লাস c, তাহলে a প্লাস বি হয়ে গেল ইন্টু a স্কোয়ার মানে a প্লাস বি তাহলে স্কোয়ার
মাইনাস এবি, এবি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, আর মাইনাস এখান থেকে তোমরা কি বলছি যে মাইনাস থ্রি এবি কমন নিলাম, তাহলে মাইনাস থ্রি এবি কমন নিলে এখানে পড়ে থাকছে তোমার কি এ প্লাস বি, আর মাইনাস মাসে প্লাস হয়ে গেলে পড়ে থাকছে সি, তাহলে মাইনাস থ্রি এবি কমন নিলে পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস সি। আবার দেখো পুরো টার্ম থেকে কী কমন নিতে পারে, আবার দেখো পুরো টার্ম থেকে এখানে এ প্লাস বি প্লাস সি এবং এখানে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে এখানে পড়ে থাকছে তোমার কী বলো তো, যে এটা আগে সাজিয়েছি, এটা সাজানোর পরে কমন নিয়েছি, হ্যাঁ, যে এ প্লাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস সি দিয়ে গুণ করলাম, মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, মাইনাস এটা থাকলো, গিয়ে আবার দেখো যে পুরো টার্ম থেকে আমরা কিন্তু এখানে কমন নিতে পারি, কি কমন, যে এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে পড়ে থাকছে কি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। এবার আমরা যে সাজিয়ে লিখতে যাই এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, এখানে মাইনাস থ্রি এ বি, তাহলে কী হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে, মাইনাস এসি মাইনাস বিসি, এইগুলো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, অথবা দিয়ে কী আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্স কিউ প্লাস ওয়াই ও এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো দেওয়া আছে কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, গিয়ে এখন এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব, এবার যেহেতু আমার এখানে প্লাসের মান দেওয়া আছে কী ফর্মুলা করবো, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে কি যে এ প্লাস বি তার হোল কিউব, যেটা আগের অঙ্কনে আমরা কিন্তু ফর্মুলা করলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস থ্রি এ বি, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কী জানি আমরা ফাইভ, তাহলে পাঁচের কিউব মাইনাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে থ্রি ইন্টু এটা মান হচ্ছে পাঁচ, তাহলে পাঁচের কিউব করলে কত পাচ্ছি 125 আর মাইনাস 15, তাহলে 125 থেকে 15 বাদ দিলে আবার কী হয়ে যাচ্ছে 10, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কী বলতো 110। তারপরে নেক্সট 6 দাগ, 5 দাগেরগুলো করলাম না, 5 দাগে তোমার পায়চিত্র আঁকতে বলেছে, হয়তো অঙ্কগুলো করে দেওয়া হবে কিন্তু পায়চিত্র তোমার আমি যে পিডি আকারে করছি সেটা কিন্তু পায়চিত্রর ছবিটা কিন্তু শেখানো যাবে না, ঠিক আছে। তো আমি সেটা একদিন তোমাদের পুরো অর্ধেক বা 3 ধাপ বা 4 ধাপে তোমাদের সেটা ভিডিও করে একবার তোমাদের পায়চিত্রগুলো শেখানো হবে, ওকে। তো এখানে 6 দাগে বলেছে যে নিচের নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কারণ সহ লেখো। প্রথমে যে কোশ্চেনে দেওয়া আছে যে দুটি স্থূলকোণের মধ্যে সম্পূরক কোণের সম্পর্ক থাকবে কিনা, থাকবে না, কারণ যে দুটো স্থূলকোণ একটা যদি 120 নিই এবং 150 নিয়ে নিই, কারণ স্থূলকোণ কাকে বলে, স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রিতে ছোট, তো 90 ডিগ্রি থেকে বড় অসংখ্য কোণ, অনেক কোণ আছে এবং 180 90 থেকে বড় এবং 180 থেকে অনেক কোণ আছে, তার মধ্যে যে কোনো দুটো কোণ নিয়েছি, যে 120 নিয়েছি এবং 150 নিয়েছি, এই দুটো যোগ করে দেখছি আমরা 270 পাচ্ছি, নট ইজিক্যাল টু 180, মানে 180 হচ্ছে না, আর 180 হচ্ছে না মানে কি পূরক কোণ হবে না দুটো, তাহলে দুটি স্থূলকোণের মধ্যে সম্পূরক কোণ থাকবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না, একদম সত্য, পারে না, কারণ দেখো যে একটা সূক্ষ্মকোণ যদি 40 নিই এবং একটা স্থূলকোণ যদি 150 নিই, তো দুটো যোগ করে কী হচ্ছে 190, তো নট ইজিক্যাল টু 90 হচ্ছে, আর পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই এক্ষেত্রে কিন্তু হচ্ছে না। নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি সন্নিহিত কোণের পরস্পর পূরক হতে পারে কিনা, হ্যাঁ দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, কারণ দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে পারে। নেক্সট, দুটি সমকোণ পরস্পর সম্পর্ক হতে পারে কিনা, হ্যাঁ পারে, কারণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর দুটো সমকোণ মানে কি 90 প্লাস 90, আর 90 প্লাস 90 করলে আমরা কী পাচ্ছি 180 পাচ্ছি, তার মানে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এইগুলো আমাদের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 5 নম্বর সেটের যে স্কুলটা ছিল সেটার সমস্ত ম্যাথের অ্যান্সারগুলো, ঠিক আছে। লাস্টে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নেক্সট স্কুলগুলোর ভিডিও পেতে তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করিও, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।